বাংলাদেশে এখন রাজাকার বাহিনী একেবারে সম্পূর্ণ শক্তি দিয়ে তারা সমস্ত স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে দিতে চাইছে। বঙ্গবন্ধুর যা যা স্মৃতিবিজড়িত যে সমস্ত ভাস্কর্য মিউরাল আছে সব মিলিয়ে টোটাল যদি ভাস্কর্য মিউরাল যা জানা যাচ্ছে এখনও পর্যন্ত এই জুলাই মাসের আজকের তারিখ পর্যন্ত 1500 ভাস্কর্য এবং মিউরাল ধ্বংস করে দেওয়া হয়েছে। চার বছর বয়সে তিনি তার পিতা সুকুমার রায়কে হারান। সত্যজিৎ রায় কখনো সেই বাড়িতে যাননি। 47 সালে অনেকেই চলে এসেছেন, তার অনেক আগে চলে এসেছিলেন। সেই বাড়িটাকে বুলডোজারের মতো করে গুড়িয়ে দেওয়া হলো। হরিকিশোর রায়চৌধুরীর ময়মনসিংহের বাড়িতে যুক্তি দেখানো হয়েছে যে সেখানে নাকি শিশু কিশোর একাডেমি আছে, সেই শিশু কিশোর একাডেমি একটা বাড়ি তৈরি হবে, সেই জন্য এটাকে ভাঙতে হবে। ভাবুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি পাঠান এবং তার জেরে ভারতের বিদেশ মন্ত্রকও তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন যদি সেরকম হয় রেস্টোরেশনের দায়িত্ব আমাদের, দরকার পড়লে আমরা এটাকে প্রিজার্ভ করব। একটা সুন্দর বার্তা পাঠিয়ে দিল, ঠিক যেরকম বার্তা আসা উচিত এই সময় দাঁড়িয়ে। পনেরোই জুলাই রাতে খবরটা পেয়ে বেশ ভারাক্রান্তই হয়েছিলাম এবং ভাবছিলাম যে কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে গিয়ে সেই সময়টা ঠিক কীরকম ছিল। হ্যাঁ, আমি সেই সময়টার কথা বলছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার দাদু বাড়িটা তৈরি করেছিলেন ময়মনসিংহের কথা ছোট থেকেই শুনে আসছি। তার কারণ পূর্বপুরুষ যেহেতু পূর্ব বাংলা থেকে 1947 সালের সময় চলে আসতে বাধ্য হয়েছিল। কথায় কথায় ময়মনসিংহের কথা আসতো, ঢাকার কথা আসতো, আরও যে সমস্ত বাংলার বরিশাল, নোয়াখালী সবেরই কথা আসতো, কিন্তু ময়মনসিংহ বললে একটা আলাদা বেশ একটা উত্তেজনা তৈরি হয়। তার কারণ ময়মনসিংহের লোককথাগুলো অসাধারণ। ময়মনসিংহের গান, তার ভাটিয়ালি সুর বিভিন্নভাবে, এমনকি বলিউডের সিনেমায় কীভাবে ব্যবহৃত হয়েছে এসডি বর্মনের যে সমস্ত সুরগুলো, সেই নিয়ে কোনো এক সময় রিয়েল স্টোরিতে আমি আলাদাভাবে একদিন শোনাবো। পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হবে। পরিস্থিতি এখন অস্বাভাবিক। বিশেষভাবে বাংলাদেশে এখন রাজাকার বাহিনী একেবারে সম্পূর্ণ শক্তি দিয়ে তারা সমস্ত স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে দিতে চাইছে। হরিকিশোর রায়চৌধুরী ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দাদু। তিনি একটি বাড়ি তৈরি করেছিলেন, তার নামেই রাস্তা। স্বাভাবিকভাবে তারা জমিদার বাড়ি ছিলেন এবং তৎকালীন সময় ঠিক যেমন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ এর যিনি দাদু, এরা সকলেই বাংলাদেশে জমিদার তারাই ছিলেন। বলাই হতো, সেই আমি বারবার ভিডিওতে বলি না, বিভিন্ন সময় 1920 অনওয়ার্ডস ভারতের রাজনীতি বলতে গিয়ে যে দ্বিজাতি তত্ত্ব যখন এসেছিল, হিন্দু মুসলমান প্রশ্ন দুটো আলাদা জাতি, বা যখন পাকিস্তান গঠন হচ্ছে, শেরে বাংলায় একে ফজলুল হকের যে প্রস্তাব ছিল সেখানে প্রথম ছিল হিন্দু জমিদারতন্ত্রের হাত থেকে বেরিয়ে আসা, তাদের কবল থেকে বেরিয়ে আসা এবং বাংলায় হিন্দু জমিদারদের কবলমুক্ত হয়ে মুসলিম প্রজারা তারা একটি স্বাধীন দেশ চায়। এই তো ছিল প্রস্তাবনা। 47 সালে অনেকেই চলে এসেছেন, তার অনেক আগে চলে এসেছিলেন। সেই বাড়িটাকে বুলডোজারের মতো করে গুড়িয়ে দেওয়া হলো। হরিকিশোর রায়চৌধুরীর ময়মনসিংহের বাড়িতে যুক্তি দেখানো হয়েছে যে সেখানে নাকি শিশু কিশোর একাডেমি আছে, সেই শিশু কিশোর একাডেমি একটা বাড়ি তৈরি হবে, সেই জন্য এটাকে ভাঙতে হবে। ভাবুন, পরিষ্কার হচ্ছে রাজাকারদের এই হচ্ছে দৌড়। তার কারণ তারা নাকি সংস্কার করছে। ইউনূস সাহেব বলেছিলেন বড় বড় সব চ্যানেল, বড় বড় সমস্ত সাংবাদিকদের সাথে, মানে তাদের প্রশ্নে কি উত্তর, হাসতে হাসতে। সেই রাজাকার যুক্তি ছিল এটাই যে আমরা সংস্কার করব, আমরা আইন বিভাগে সংস্কার আনব।
আরে একটা বাড়ি সংস্কার করা, সারা পৃথিবী জুড়ে এরকম কত আর্কিটেক্ট আছে, বাংলাদেশেও আছে। তো একটা এই রকম একটা স্থাপত্যকে রেখে তো একটা আর্কিটেকচার করা যেত না? এই খবরটি জানার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি পাঠান, এবং তার জেরে ভারতের বিদেশ মন্ত্রকও তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, যদি সেরকম হয় রেস্টোরেশনের দায়িত্ব আমাদের, দরকার পড়লে আমরা এটাকে প্রিজার্ভ করব। একটা সুন্দর বার্তা পাঠিয়ে দিল, ঠিক যেরকম বার্তা আসা উচিত এই সময় দাঁড়িয়ে। ঊনবিংশ শতকে তো এইভাবেই নবজাগরণ তৈরি হয়েছিল। যদিও বাংলাদেশের অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তাদের পাণ্ডিত্যকে কখনো চ্যালেঞ্জ করছে না, কিন্তু তারা এমন একটা দর্শন নিয়ে বলেন, হিন্দু জমিদারদের উপর আক্রমণ করতে গিয়ে তারা বঙ্কিমচন্দ্রকে হিন্দু সাম্প্রদায়িক বানান। সে আহমেদ ছপা হোক বা ফরাদ মাজাহারি হোক বা হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খানই হোক। সলিমুল্লাহ খান তিনি অধ্যাপক, তার হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনেছি সেখানকার অনেক ছাত্রদের কাছে না পড়ানোর ইয়ে থেকে, যেহেতু তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ান, তার একটা ফ্রাস্ট্রেশন আছে। এই ফ্রাস্ট্রেশনটাও তিনি সেই কোন আমলে জমিদারতন্ত্র উচ্ছেদ করে দেওয়া, সেই হিন্দু জমিদারদের বিরুদ্ধে ফ্রাস্ট্রেশনটা বেরিয়ে আসে। সবই নাকি হচ্ছে এই নবজাগরণ যা কিছু হচ্ছে এগুলো সবই হিন্দুয়ানি। তাই হিন্দুয়ানি থেকে বেরিয়ে আসতে হবে। নব্য রাজাকাররা এই কাজটাকে অত্যন্ত পবিত্র বলে মনে করছে, এবং সেই কাজের যে পরম্পরা তারা স্থাপন করেছে, 5ই আগস্টের পর বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে দিয়েছে, বঙ্গবন্ধুর যা যা স্মৃতিবিজড়িত যে সমস্ত ভাস্কর্য মিউরাল আছে, সব মিলিয়ে টোটাল যদি ভাস্কর্য মিউরাল যা জানা যাচ্ছে এখনও পর্যন্ত এই জুলাই মাসের আজকের তারিখ পর্যন্ত 1500 ভাস্কর্য এবং মিউরাল ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপর সুচিত্রা সেনের বাড়ি, সেটাকে অস্তাচলে পাঠিয়েছে। ঋত্বিক ঘটকের বাড়ি, যার দুই বাংলার বিভাজন যিনি কোনো কালই মেনে নিতে পারেননি, মাত্র 54 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন এক বুক ভরা বিভীষা নিয়ে, যে দেশটা তার প্রিয় দেশটা তার ভাগ হয়ে গেছিল। এই দুঃখ তিনি চিরকাল ভুলতে পারেননি, যে কারণে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে সেই যন্ত্রণা আজও লিপিবদ্ধ হয়ে রয়েছে, যা বিশ্ব মানবতার কাছে অনন্য দলিল হয়ে থাকবে। ঠিক তেমনিভাবে সত্যজিৎ রায় অনেক দিন আগেই চলে এসেছিলেন কলকাতায়। তার কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনিও জমিদারি তিনি রাখতেন, এবং তার সাথে তার প্রগাঢ় উৎসাহ ছিল ব্যবসা বাণিজ্যের প্রতি, এন্টারপ্রেনারশিপের প্রতি, এবং নিজে তিনি সাহিত্য রচনা করতেন। প্রিন্টিং প্রেস খুলেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সে কারণে ঠিক ময়মনসিংহের এই বাড়ি থেকে তারা কলকাতায় চলে এসে উত্তর কলকাতায় গরফা রোডে তারা থাকতে শুরু করেন। প্রিন্টিং প্রেস ছিল, যে প্রেস থেকে আমাদের একদম শৈশবে পড়া সেই বিখ্যাত গল্প, ছোট ছোট গল্পগুলো, টুনটুনির গল্প বা গরিব মুচি তো অত্যন্ত প্রিয় গল্প ছিল আমার ছোটোবেলায়। মানে কোনো কিছু মন খারাপ হলে গরিব মুচির কথা মনে পড়ে যেত, যে কিভাবে সে আশীর্বাদ পেয়েছিল। ঠিক তেমনিভাবে সুকুমার রায়, তিনিও গরফা রোডে থাকতেন। সুকুমার রায় তিনি বিদেশে গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন ফটোগ্রাফি শিখতে। ফটোগ্রাফি শিখে এসে তিনিও প্রিন্টিং ব্যবসা শুরু করেন। কিন্তু সত্যজিৎ রায় যখন জন্মালেন খুব অল্প বয়সে, সম্ভবত 4 বছর বয়সে, তিনি তার পিতা সুকুমার রায়কে হারান। সত্যজিৎ রায় কখনো সেই বাড়িতে যাননি। তারপর তো দেশভাগ হয়েছে, দেশভাগ 47 সালে হয়ে গেছে। পদ্মা দিয়ে অনেক স্রোত বেয়ে গেছে, এবং পদ্মার সেই দুর্বার গতি পদ্মা বলে সে সিনেমাও তৈরি হয়ে গেছে। ঋত্বিক ঘটকের 1971 সালে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তার বাড়ি তো গুড়িয়ে দেওয়া হয়েছে। কার বাড়ি বা কার স্মৃতিস্তম্ভ তারা রাখতে পারলো? এই নব্য রাজাকার বাহিনী। নব্য রাজাকাররা এখনও মনে করে এই পবিত্র কাজগুলো করে তারা হিন্দুয়ানির সাথে চিরকালের সম্পর্ক কেটে দেবে, এবং ভারতের সাথে সরাসরিভাবে তো কিছু করার উপায় নেই। হয়তো তাদের আগামী দিনে তাদের নানা রকম পথ খুঁজে বেড়াতে হবে। তার আগে এই যে যেমন প্রদীপ নেবার আগে দপ করে যেরকম জ্বলে ওঠে, এরকম দপ করে জ্বলে উঠেছিল। 15 তারিখ এই ঘটনা ঘটল। সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত বা তাদের বংশ পরম্পরার স্মৃতি বিজড়িত বাড়িটাকে ভেঙে দেওয়া হলো, এবং তার জন্য কোনো দুঃখ প্রকাশও নেই। বা ভারত সরকার যে তাদেরকে জানিয়েছে তার প্রত্যুত্তরে কিছু তো একটা জানাবে, সে জানাবে। তার কারণ এখানে তো জানাবার প্রয়োজনও মনে করছে না।
এবং করেওনি। কিন্তু সেদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। এটাকে একটা অদ্ভুত সমাপতন বলতে পারেন। যখন মন বিমর্ষ সকাল থেকে, ঠিক সেই দিনই কলকাতার রাজপথে বাঙালি অস্মিতা জাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিপ্রেক্ষিত ভিন্ন, রাজনীতিটা ভিন্ন, অভিমুখও ভিন্ন, কিন্তু একটা বাঙালি অস্মিতা জাগল। আর অন্যদিকে যিনি মুক্তিযুদ্ধের সপক্ষের সবচেয়ে বড় আইকন এই উপমহাদেশে, সেই মুজিবুর রহমানের যে গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জে চলল হচ্ছে আওয়ামী লীগের সাথে এক বিশাল বলা যায় সংঘর্ষ। রাজনৈতিকভাবে প্রতিহত করল হচ্ছে চাইল আওয়ামী লীগ। এনসিপি তারা আগে থেকে ঘোষণা দিয়েছিল জুলাই মাস নাগাদ তারা গোটা বাংলাদেশে তারা এরকম কর্মসূচি পালন করবে, পদযাত্রা করবে। কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগ তারা বলে দিয়েছে গোপালগঞ্জে একেবারে নয়, এলে ভাই বুঝিয়ে দেবো। মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হলো, সমস্ত কিছু হলো। তারপর শুরু হলো সেনাবাহিনীর সাথে সংঘর্ষ। যে সেনাবাহিনী 5ই আগস্টেও গুলি চালায়নি, সে প্যাসেজ দিয়ে নিয়ে গেল। জুলাই মাসেও তারা গুলি চালায়নি, ফুল উপহার পেল, সেই সেনাবাহিনী গুলি চালালো। অসমর্থিত সূত্র মারফত জানতে পারছি 12 জন নিহত হয়েছেন, আহত অনেক। তারাও তো বাংলাদেশেরই নাগরিক। কিন্তু তারপর যে জাগরণটা দেখলাম সেটাও তো এক ধরনের অস্মিতা। সেই অস্মিতার জাগরণটা আজকে কিন্তু দেখা গেল। কেন বাংলাদেশের এই নব্য রাজাকাররা এই ধরনের স্মৃতিস্তম্ভগুলোকে তারা গুড়িয়ে দিতে চাইছে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি রেখে যেতে চাইছে? যে আমরা যদি যাই সঙ্গে নিয়ে যাব, প্রজন্মের কাছে কি রেখে দিয়ে গেল? ভবিষ্যতের প্রজন্ম যখন আসবে, যারা এই বঙ্গের প্রজন্ম, তারা যখন জানতে চাইবে যে এই সমস্ত স্মৃতিস্তম্ভগুলো সব গুড়িয়ে গেল, কোনো কি আর সেইভাবে যোগসূত্র থাকবে? হয়তো থাকবে না। সত্যজিৎ রায় তার বাবা সুকুমার রায়কে নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিলেন। যদিও সেই ডকুমেন্টারি ফিল্মে তিনি অনেক কথাই বলেছিলেন, তার ফ্যামিলি হিস্ট্রি বা যেগুলো সুকুমার রায়ের সাহিত্য সেটা কিভাবে তাকে প্রভাবিত করেছে, বা হচ্ছে তার যেভাবে চিত্রায়ন তিনি করেছিলেন, এটি একটি অনন্য সাধারণ একটি তথ্যচিত্র বলে আমরা ধরে থাকি। আপনারা অনেকেই এটাকে পেয়ে যাবেন ইউটিউবে, আপনারা অবশ্যই সেটা সার্চ করে দেখে নিতে পারেন কি অসাধারণ মাইনিউটলি এইটিকে তিনি বানিয়েছিলেন। কিন্তু সেই ছবিতেও কিন্তু এই বিল্ডিংটির বা এই যে বাড়িটি, সুন্দর বাড়িটি, যেটাকে ভারত সরকারও বলছে যে বাংলার যে সাংস্কৃতিক নবজাগরণের একটি প্রতীক, তাকে এইভাবে ধ্বংস করবেন না। যে কোনো উন্নত সভ্য দেশ সেটাকে প্রিজার্ভ করে, কিন্তু বাংলাদেশের নব্য রাজাকাররা না, তাদের ভব্যতা সভ্যতা এই সমস্ত কিছু তাদের মধ্যে আছে। তারা গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে দুটো সাহায্যের আশায়। ইউনূস সাহেব একেবারে করছে। তারা নাকি সেই সেনাবাহিনী নাকি তাদের আবার পিস কিপিং ফোর্সে যায়, নিজের দেশের সেনাবাহিনী আজকের দিনেই গুলি চালায়। তারা নোবেল পুরস্কার পায়, কিন্তু একজন নোবেল মানুষের স্মৃতিচিহ্ন কিভাবে রাখতে হয় সেটা জানে না, বা জানতেও চায় না, বা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে। এই রকম এক ধরনের বিকৃতি তৈরি হয়েছে আজকের বাংলাদেশে। কিন্তু ইতিহাসের চিহ্নকে এইভাবে মুছে দেওয়ার যে একটা নারকীয় উল্লাস দেখা যাচ্ছে আজকের বাংলাদেশে, সেটা কিন্তু অত্যন্ত গভীরভাবে দুঃখজনক। এই দুঃখজনক পরিস্থিতি করতে গিয়ে আরও একটু যদি আমরা এগোতে বা পিছোতে থাকি, তাহলে অনেক কিছু ধরা পড়বে আমাদের মানসপটে। কী সেই ঘটনা? আগে তো বললাম যে একের পর এক বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর 32 নম্বর যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেটা যে জান্তব উল্লাস দেখা গেছিল। চ্যালেঞ্জের শুরু একজন প্যারিস প্রবাসী, সে ওখান থেকে বসে বসে মনিটর করছে, এবং হচ্ছে সরকারি বুলডোজার গিয়ে সে বাড়ি ভেঙে দিচ্ছে। এক্ষেত্রেও তাই হয়েছে, সরকারি নির্দেশনা। সেখানে নাকি শিশু কিশোর একাডেমি হবে, তার বিল্ডিং বানাতে হবে। কেন ফ্রন্ট পোর্শনটাকে অবিকৃত রেখে, অনেক তো জায়গা ছিল পেছনে, অন্যভাবে কি বিল্ডিং করা যেত না? অর্থাৎ যেটাকে আছে স্থাপত্যকে বজায় রেখে আরও সুন্দর তার নির্মাণ। এতে তো ইউনূস সাহেব খুব ভালো মতো জানেন, তিনি তো প্যারিসে থাকেন। প্যারিসে তো এইভাবে অনেক কিছু সংরক্ষণ হয়েছে, বেলজিয়ামে হয়েছে,
ইংল্যান্ডে হয়েছে। তো এতে তো অনেক বেশি ফান্ডও পাওয়া যেত, কেন তিনি তো ফান্ডের খোঁজে ঘোরেন, তো অনেক বেশি ফান্ড পাওয়া যেত। তারা এই ধরনের কাজ তারা কেন করলেন? এর বীজ কিন্তু ওই দ্বিজাতি তত্ত্বের মধ্যে রয়ে গেছে। আমি মাঝে মধ্যে বাংলাদেশের যারা ইন্টেলেকচুয়াল আছে তাদের ভাষণগুলো শুনি, এটাই তারা ইতিহাসের কথা বলেন, এটা সত্য। হিন্দু জমিদার এবং মুসলমান প্রজা, এই নিয়ে প্রচুর দ্বন্দ্ব হয়েছে। যে কোনো সমাজে এই ধরনের দ্বান্দ্বিক যখন সম্পর্ক যখন তৈরি হয়ে যাবে, তখনই ইতিহাসের বাঁক পরিবর্তন হয় এবং একটা নতুন একটা জায়গায় গিয়ে ইতিহাস দাঁড় করায় জনগণকে, বা জনগণ ইতিহাসের ওইভাবে নির্মাণ করে। 1917 সালে বলশেভিক বিপ্লবের সময় তো রাশিয়া এরকমই একটা ছিল, জারের আন্ডারে এত বড় একটা দেশ, শক্তিশালী সেনাবাহিনী আছে, কিন্তু সেই সেনাবাহিনীর আবার খাবার ঠিক মতো জোটে না। তার কারণ কৃষকরা হচ্ছে অনাগ্রাহী এবং হচ্ছে যথেষ্ট শিল্পোন্নতও নয় তখন রাশিয়া। এমতো পরিস্থিতিতে একটা বিপ্লব হয়েছিল, আপনারা সকলেই জানেন, সেটাকে বলশেভিক বিপ্লব বলে। মাঝে মধ্যে প্যারিস প্রবাসী, আমেরিকা প্রবাসী বা হচ্ছে বাংলাদেশের যারা আছে ইনকিলাবি মঞ্চ, তারা এইসব বলেন, কিন্তু ইতিহাসের এই জায়গাগুলো তো তার পড়েননি, নিশ্চিতভাবে বলতে পারি। তবে প্যারিস প্রবাসীর কথা আমি বলছি না, তিনি পড়েছেন এবং তিনি জানেন, এবং তিনি যেভাবে ম্যানিপুলেট করতে পারেন কেন আপনাদেরকে, তার কারণ হচ্ছে তিনি সব কিছু পড়াশোনাটা করেছেন। ফলে সব কিছু যারা পড়াশোনা করে তারা গাধাদের ভালো করে ম্যানিপুলেট করতে পারে। এই গাধাগুলো তো হচ্ছে সেরকমই, তো তাদেরকে ম্যানিপুলেট করেছেন। তবে তার 32 ধানমন্ডির জন্য সাকে জীবনভর অত্যন্ত দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, এটা সত্য। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, বলশেভিক বিপ্লবের পর হঠাৎ লেনিনের কাছে এরকম খবর এলো যে এরকম চার্চ ফার্চ সব দখল হয়ে যাচ্ছে, যে যা পারছে খুলে নিয়ে চলে যাচ্ছে। অনেকটা ওই বঙ্গভবনে 5ই আগস্টের পর যা হয়েছিল, রাজহাঁস নিয়ে চলে গেছে। জানি না রাজহাঁসটা বেঁচে আছে কিনা, না কেটে খেয়ে ফেলেছে। যা দেখেছিলাম সেদিন, তখন লেনিন কিন্তু একটা ডিক্রি জারি করেছিলেন বলশেভিক পার্টির পক্ষ থেকে, বলেছিলেন অতীতের ইতিহাসকে সংরক্ষণ করতে হবে। তার কারণ ভবিষ্যৎ প্রজন্ম সেটা দেখবে, তাদের গবেষণার কাজে লাগবে, তারা জানতে পারবে সমাজ পরিবর্তনের ধারা ঠিক কীভাবে এগোয়। ব্যাস, ডিক্রি মাত্রই কাজ। আরে তিনি তো ভ্লাদিমির ইলিয়ানোভিচ লেনিন ছিলেন, আর ইনি তো হচ্ছেন ডক্টর ইউনুস, তার কথা কেউই শোনে না। পাশের যে উপদেষ্টা সেও শোনে না, আসিফ নজরুল, সে মনে হয় রাত্রিবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি মনে হয় গোপন স্থানে গিয়ে খিস্তি মারে। আর বাকি হচ্ছে যেগুলোকে সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়ে এখন কিংস পার্টি করেছেন, তারা তো হচ্ছে আরও লাটের বাট, তারা তো আরও কিছু পাত্তা দেন না। এরকম একটা পরিস্থিতির মধ্যে বহু মানুষ, ঘটনাটা সব শোকস্তব্ধ হয়ে গেছেন, বাকস্তব্ধ হয়ে গেছেন। কিন্তু আমি হতে পারলাম না, তার কারণ যে স্মৃতির ভারে ভারাক্রান্ত হয়ে একের পর প্রজন্ম দেখেছি, এবং দেশভাগের যে ক্ষত, সে ক্ষতকে নিয়ে শৈশব তারুণ্যকে অতিক্রম করে আজ এই দ্বারপ্রান্তে এসে বাকস্তব্ধ আমি হতে পারিনি, হতে চাইও না। দেখব আগামী সময়, ভালোভাবে দেখব, আর আপনাদের কাছে বিভিন্ন রিয়েল স্টোরি আমি তুলে ধরব। আমি সুজিত চট্টোপাধ্যায় আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা কিছু শ্রেষ্ঠ, সুন্দর, যা কিছু মহৎ, তাকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। ধন্যবাদ, নমস্কার।